বিপ্লব আমরা এর আগে পড়েছি ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হওয়ার বেশ কিছু কারণ আমরা এর আগে জানতে পেরেছি, কিন্তু মহাদেশের শিল্প বিপ্লব বলতে বোঝাচ্ছে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলির শিল্প বিপ্লবের পরিস্থিতি। ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয় 1830 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের আমলে। নেপোলিয়ান বোনাপার্টের আমলে শিল্পায়নের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও ক্রমাগত যুদ্ধবিগ্রহের কারণে তা ফলপ্রসূ হয়নি। বরং লুই ফিলিপের আমলে রেলপথ স্থাপিত হলে পরিবহন ব্যবস্থার উন্নতি আসে, দেশের শিল্পায়নের পরিবেশ তৈরি হয়। শুধু ফ্রান্স না, পরবর্তী সময় 1870-71 খ্রিস্টাব্দে জার্মানিতে, রাশিয়া, প্রাশিয়া ও ইউরোপের অন্যান্য বেশ কিছু দেশে শিল্প বিপ্লব একের পর এক সংগঠিত হয়েছিল। ইংল্যান্ড ও মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচিতি। মহাদেশ বলতে এখানে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কি পার্থক্য ছিল, যে ইংল্যান্ডেও শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে এবং ইউরোপ মহাদেশের অন্যান্য দেশেও শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু এদের মধ্যে মেজর কিছু পার্থক্য ছিল। যেমন ইংল্যান্ডে 1848 নাগাদ শিল্প বিপ্লব কার্যকরীভাবে সফলতা লাভ করেছিল, কিন্তু ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লব এত সহজে আসেনি। অন্যান্য দেশের শিল্প বিপ্লব অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি, এ সকল ঘটনা 1830 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ওই মহাদেশে সামগ্রিকভাবে আর্থসামাজিক পরিবর্তন ঘটাতে শুরু করে। মানে জনসংখ্যা বৃদ্ধি ঘটার ফলে বাণিজ্য বৃদ্ধি, বিভিন্ন শিল্পজাত দ্রব্যাদি যখন দেশে আসতে শুরু করে, জনসংখ্যা বাড়ে, তখন কাজের চাহিদা বৃদ্ধি পায়, শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি, যখন লোক সংখ্যা বাড়ে তখন শিল্পোন্নতির দিকে মানুষের নজর পড়ে। এইভাবেই ইউরোপের অন্যান্য দেশ অর্থাৎ ইংল্যান্ড ছাড়া অন্যান্য দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য ছিল। যেমন 1 নম্বর 2 নম্বর করে আর কি বলছি। 1 নম্বর, ইংল্যান্ডের সামনে শিল্পায়নের কোনো আদর্শ ছিল না, সেই ছিল পথপ্রদর্শ। অর্থাৎ কেউ কাউকে আদর্শ করে বড় হওয়া আর এককভাবে বড় হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। ইংল্যান্ড প্রথমেই শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয়েছিল, আর ইউরোপ মহাদেশের, তাই ইংল্যান্ড কাউকে আদর্শ করে শুরু করেন, ইংল্যান্ড প্রথমে একাই করেছিল। আর ইউরোপের অন্যান্য দেশে ইংল্যান্ডকে আদর্শ করে অন্যান্য দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। 2, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সরকার তেমনভাবে অংশগ্রহণ করেনি। কিন্তু অন্যান্য মহাদেশের শিল্প বিপ্লবে সরকার টাকা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে শিল্পোন্নতিতে অনেক সাহায্য করেছিল। 3, শিল্প বিপ্লবের ফলে উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রয় বা প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য ইংল্যান্ডকে কোনোরূপ সমস্যায় পড়তে হয়নি। তার কারণ তৎকালীন সময় ইংল্যান্ড ভারতসহ এশিয়া এবং আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। এর ফলে ইংল্যান্ডের কাঁচামালের কোনো অসুবিধে হয়নি। কিন্তু ইংল্যান্ড ব্যতীত মহাদেশের অন্যান্য দেশগুলি উপনিবেশ স্থাপন অনেক পরে শুরু করে, যার ফলে তাদের কাঁচামালের যোগান পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়াও
ইংল্যান্ডের শিল্পায়নের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ধারা দেখা গিয়েছিল, ওই মহাদেশের অন্যান্য দেশের ক্ষেত্রে তা ছিল না। অনেক সময় বিভিন্ন কারণে তা বাধাপ্রাপ্ত হয়েছিল। এছাড়াও আরও বেশ কিছু কারণ যেগুলো টেক্সট বইতে নেই, যেমন বাজারের সুবিধা। ইংল্যান্ড যেহেতু বিভিন্ন দেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল, তাই শিল্পজাত পণ্য মানে যে পণ্যটা তারা উৎপাদন করছে সেই পণ্য তারা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারত। কিন্তু মহাদেশের অন্যান্য দেশের সেই সুবিধা ছিল না, কারণ ফ্রান্স, রাশিয়া, প্রাশিয়া এরা তেমনভাবে উপনিবেশ বিস্তার করতে পারেনি, যার ফলে তাদের বাজারটা ছিল সীমিত। তাই শিল্পক্ষেত্রে ইংল্যান্ডের থেকে মহাদেশের অন্যান্য দেশগুলি অনেকটাই পিছিয়ে ছিল। যন্ত্রপাতি একটা পয়েন্ট লেখা, মানে যন্ত্রপাতি মানে ইংল্যান্ড শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিজেরাই তৈরি করত, কিন্তু পক্ষান্তরে মহাদেশের অন্যান্য দেশগুলি ইংল্যান্ডের যন্ত্রপাতিগুলিকে কাজে লাগিয়ে শিল্পায়ন ঘটাত। যেহেতু ইংল্যান্ড নিজেই বিভিন্ন যন্ত্রপাতিগুলো তৈরি করত, তাই ইংল্যান্ডের খরচ কম পড়ত। কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিকে ইংল্যান্ড থেকে শিল্পজাত যন্ত্রগুলি কিনতে বিপুল পরিমাণ অর্থ